তো সুজয় কৃষ্ণ ভদ্র মানে বিকেম এ টপিক অফ সানডে সাসপেন্স। এমন অনেক রোববার বাংলা মিডিয়ায় গেছে, বিভিন্ন চ্যানেলে বা খবরের কাগজে, যে তিনি কি বলছেন, তার কণ্ঠস্বর কীরকম, কণ্ঠ বদল করে দেওয়া হয়েছে কিনা, তিনি কিশোর কণ্ঠী কিনা বা লতা কণ্ঠী কিনা, এই নিয়ে বিভিন্ন রকমের তোমার একটা জল্পনা কল্পনা রটনা ঘটনা চলেছে। এখনও তো সবে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়নি, জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ হবে, তারপরে বঙ্গে বর্ষা আসবে, তারপরে পুজো আসবে, তারপর ক্রিসমাস উৎসব চলবে। এই উৎসবের পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাঁটা শুরু করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটা মানে বাংলার মানুষের সমর্থন আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের পক্ষে আসা। তো বামপন্থীদের যেই চাপিয়ে দেওয়া সংস্কৃতি, আরোপিত সংস্কৃতি, যে নেতাজি নয় অমুক, গান্ধীজি নয় তমুক, এই অমুক আর তমুকটা বলার বামপন্থীরা কারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাংলার রাজনীতির অপরিহার্য একটা নাম, এবং তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে যদি ওতপ্রোতভাবে মানে সমার্থক ধরা যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেসের অন্যতম একটা বড় স্তম্ভ। আপনি খ্রিস্টান, আপনি যে কোনো ধর্ম, আপনি খ্রিস্টান ধর্ম নিয়ে করতে পারবেন? আপনি বলতে পারবেন যে শিখদের হিংসার মুখে নারী বা শিখদের হিংসার মুখে রাষ্ট্রনেতা? আপনি দেখুন তো তার রিয়াকশান কী হয়। এই যে হিংসার মুখে নারী বই, একটা বইয়ের নাম হতে পারে। আমি যখনই বলছি হিন্দুদের হিংসার মুখে নারী, তার মানে কিন্তু হিংসার মুখে নারী, দিস ইজ নট মাই সাবজেক্ট, দিস ইজ দ্য অবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, অ্যান্ড দ্য সাবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স হচ্ছে, মেইন পার্ট, ফোকাল পার্ট অফ দ্য সেন্টেন্স হচ্ছে হিন্দু। হিন্দুত্ববাদী শক্তি বলতে যা বোঝানো হয়, অর্থাৎ এই জনসংঘ, তারপর বিজেপি ইত্যাদি, আরএসএস ইত্যাদি সংঘ, এদের যে শক্তি বাড়লো বা এদের যে মূল শক্তি এরা অ্যাকুয়ার করতে শুরু করলো, বা রাজনৈতিকভাবে এরা যে শক্তিশালী প্রাসঙ্গিক হয়ে উঠলো, দেখবে এটা কিন্তু এর বীজ লুকিয়ে আছে দেশভাগের মধ্যে। এর ধর্মের প্রতি শ্রদ্ধা করার অধিকার আমি মনে করি জন্মসিদ্ধ অধিকার। এটা যে যদি কেউ নাস্তিক হন, ওয়েল অ্যান্ড গুড। যদি কেউ আস্তিক হন, তার নিজের ধর্মে আস্থা অবশ্য পালনীয় কর্তব্য। এটা মানে এটা গৌরবের, লজ্জার নয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি অডিও ক্লিপের সূত্রে তাদের চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াচ্ছে এই চার্জশিটে। কি অ্যাবসলিউট বোগাস। এই যে সুজয় কৃষ্ণ ভদ্র, এই ভদ্রলোককে আমি ব্যক্তিগতভাবে চিনিও না, কিন্তু সেটা বড় কথা নয় যে কে চেনে কি চেনে না। বিষয় হচ্ছে যে এনাকে কেন্দ্র করে এক শ্রেণীর মিডিয়া এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক কিছু দল, তারা যেরকমভাবে একটা মোটামুটি আমরা ছোটোবেলায় ওই বাটুল দি গ্রেট বা তোমার ওই ঠাকুমার ঝুলি টাইপের যে গল্পগুলো দেখতাম, হ্যাঁ, জি বাংলা জিতে একসময় একটা কি সিরিজও ছিল এরকম, গা ছমছমে ভৌতিক সিরিজ, রহস্য রোমাঞ্চ। তো ওইরকম গল্পের মোটামুটি সানডে সাসপেন্স বললে আজকালকার ছেলেমেয়েরা বেশি রিলেট করতে পারবে। তো সুজয় কৃষ্ণ ভদ্র মানে বিকেম এ টপিক অফ সানডে সাসপেন্স। এমন অনেক রোববার বাংলা মিডিয়ায় গেছে, বিভিন্ন চ্যানেলে বা খবরের কাগজে, যে তিনি কি বলছেন, তার কণ্ঠস্বর কীরকম, কণ্ঠ বদল করে দেওয়া হয়েছে কিনা, তিনি কিশোর কণ্ঠী কিনা বা লতা কণ্ঠী কিনা, এই নিয়ে বিভিন্ন রকমের তোমার একটা জল্পনা কল্পনা রটনা ঘটনা চলেছে। এবং তার কিন্তু কোনো ফল পাওয়া যায়নি, মানে কোনো কোনো এন্ড রেজাল্ট হিসেবে কিছু আসেনি। অশ্বডিম্ব, ঘোড়ার ডিম এসছে। এখন সেই ভোট আসছে, সেই সময় আবার এই সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে আর নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করুন। মানে এনার নাম এবং এনার সম্পর্কিত যে বিষয় এবং এই কণ্ঠ বদল, হ্যাঁ, তারপরে কণ্ঠী বদল, তারপরে এখন বলছেন যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঝে মাঝে নামটা তার ভাসিয়ে দিলে মিডিয়া আর একটু হাইপ পাওয়া যায়, তাই তার নাম, তার বাড়ির কারো নাম এবং তার পরিবারের অনেকের নাম ইত্যাদি। এইসব আমার মনে হচ্ছে যে এটা, আমি তো দেখুন তদন্তের ভেতরে নেই, কিন্তু বাইরে থেকে দেখে সাদা চোখে আমার মনে হচ্ছে, সাধারণ মানুষেরও তাই মনে হচ্ছে, যে এটা অ্যাবসলিউট বোগাস একটা বিষয়। এবং এটাকে শুধুমাত্র একটা বাজার গরম করার জন্য কিছু বিকৃত মনস্ক মিডিয়া, যাদের কাছে সত্যি খবর করতে পারে, এই যে আপনারা খবর করেন, হেঁটে খবর করেন, গিয়ে খবর করেন, স্পটে গিয়ে একটা জায়গা চেস করে একটা ঘটনাকে অ্যানালিসিস করে বা একটা ঘটনার ভেতরে ঢুকে খবরটা করেন, যারা এসব করে না, একটা জায়গায় এসি রুমে বসে খবর করতে চায়, ক্রিয়েট করতে চায়, আমি মনে করি যে ইট ইজ এ কম্পিটিশন অফ কন্টেন্ট ক্রিয়েশন আর খবরের মধ্যে পার্থক্য আছে। এইগুলো হচ্ছে সবগুলো কন্টেন্ট ক্রিয়েটার। কি মনে হয় যে সামনেই 26-এর ভোট আসছে, যার জন্য কোথাও যে সেখানে দাঁড়িয়ে সেই জিনিসটাকে নজরে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করা? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাংলার রাজনীতির অপরিহার্য একটা নাম, এবং তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে যদি ওতপ্রোতভাবে মানে সমার্থক ধরা যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেসের অন্যতম একটা বড় স্তম্ভ।
সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা মানে বাংলার যে নতুন প্রজন্মের যারা রাজনৈতিক কর্মী, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব সংগঠক, বা নতুন প্রজন্মের সাথে সাথে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে যারা অনেকে রাজনীতি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুসারী হিসেবে যারা রাজনীতির পথে আছেন, তাদের একটা মনোবলে ধাক্কা, তাদের এই নতুন প্রজন্মের সাথে তৃণমূল কংগ্রেসের দূরত্ব তৈরি করে দেওয়া, এই সমস্ত অলিক কুনাট্য আর কি। আমি বলছি যে এগুলো কোনোটাই কাজে দেবে না, কারণ সুনামির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাঁটবেন, এখনও তো সবে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়নি, জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ হবে, তারপরে বঙ্গে বর্ষা আসবে, তারপরে পুজো আসবে, তারপর ক্রিসমাস উৎসব চলবে। এই উৎসবের পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাঁটা শুরু করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটা মানে বাংলার মানুষের সমর্থন, আশীর্বাদ, তৃণমূল কংগ্রেসের পক্ষে আসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রোডম্যাপ পরিকল্পনা কাজটা করবেন, রাজ্য সভাপতি হিসেবে সুব্রত বক্সী সেই কাজটা মনিটর করবেন, তদারকি করবেন। সব মিলে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস লড়বে এবং জিতবে, এতে কোনো সমস্যা নেই। তার মধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পেল, তার কন্টেন্ট ক্রিয়েশন, তার কণ্ঠস্বর বদল, এগুলো আমি মনে করছি যে অ্যাবসলিউট বোগাস। আচ্ছা, একই সঙ্গে আজকে একটি খবর সামনে এসেছে, সেটি হলো যে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, এবং ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারাই থানা এলাকায়, এবং বলা হচ্ছে যে অভিযুক্ত নেতার স্ত্রী, তিনি আবার স্থানীয় একটি গ্রাম পঞ্চায়েতের সদস্য। সেগুলো সেকেন্ডারি। আমি বলছি যে কে তৃণমূল কংগ্রেস করে, কে সিপিএম করে, কে বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়। আজকে বিজেপির একটা লোক যদি কোথাও কোথাও একটা খুন করে বা ধর্ষণের সঙ্গে যুক্ত হয়, আমাদের কিন্তু প্রাইমারিলি এটা অনেক সময় হয়তো আমাদের মধ্যে অনেকে আমরা বলি, কিন্তু এটা বলাটা উচিত না যে বিজেপি কর্মী করেছে। কারণ কোনো পার্টি এন্ডোর্স করে না যে তুমি গিয়ে খুন করো, ধর্ষণ করো। যে করেছে তার একটাই পরিচয়, প্রথম এবং প্রধান, সে হচ্ছে একজন অপরাধী। এবং অপরাধীকে করা হাতে সে যেই হোক না কেন, মানে ভারতবর্ষের আইন আমাদের এমন আছে যে সে যে পদে থাকুক, যে গোত্রে থাকুক, যে ধর্মে থাকুক, যে সামাজিক পদমর্যাদা থাকুক না কেন, আইন সবার ক্ষেত্রে সমান। এইরকম জঘন্য ঘটনা, এরকম নারী নির্যাতনমূলক ঘটনা, সেটাকে রোধ করার জন্য, কমব্যাট করার জন্য আমরা আনন্দের সঙ্গে বলতে পারি যে বাংলা বিধানসভায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল যখন আমরা পাশ করেছি, মুখ্যমন্ত্রী প্রস্তাব করেছেন, এটা অত্যন্ত একটা পজিটিভ নোটে, আমরা সবসময় তো এই আকচির মধ্যে থাকি, পজিটিভ নোটে একটা বিষয় যে অপরাজিতা বিল কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা, আমি সর্বত্র বলি যেটা একটা মাইল ফলক তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেরকম বিলের কন্টেন্ট, আরেকদিকে বিলটা পাশ হয়েছে হচ্ছে ইউনানিমাসলি, অর্থাৎ সর্বসম্মতভাবে, বিজেপি বিরোধী দল থাকা সত্ত্বেও। আমি মনে করি সিপিএমও যদি ভেতরে মেম্বার থাকতো, নেই এখন কি করা যাবে, থাকলে সিপিএমও এটাকে সাপোর্টই করতো। ফলে অপরাজিতা বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হয়েছে, রাষ্ট্রপতির কাছে আছে। এটা যখন আইনে পরিণত হয়ে যাবে রাষ্ট্রপতির সই করে, তখন স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে এই নারী নির্যাতনমূলক যে এই ঘটনাগুলো, ধর্ষণ বলুন, শ্লীলতাহানি বলুন, অ্যাসিড আক্রমণ বলুন, বা ভার্বাল অ্যাবিউজ বলুন, ফিজিক্যাল অ্যাসল্ট বলুন, এই ধরনের কেসে অপরাজিতা বিলে তো মডিফিকেশান আছে, ওটা তো নতুন কিছু নেই। তো বিএনএসের মানে সেই বিষয়গুলোতে আরও কম সময়ের মধ্যে যাতে বিচারটা নিষ্পত্তি করা যায়। বাদ বাকি আমি বলছি পুরোটা সেকেন্ডারি। এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কে যুক্ত আমি আদৌ, মানে তুমি বললে আমি শুনলাম, আমি তো ভ্যারিফাই করিনি। যদি কেউ থেকে থাকে তাকে একদম গারদে পুরে দেওয়া উচিত, এবং যা যা ব্যবস্থা আছে, ভারতবর্ষের আইন যথেষ্ট শক্তিশালী আইন, সে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া, মানে শাস্তি হবে, সেটাই আমরা প্রত্যাশা করি। হ্যাঁ, কিন্তু এর মধ্যে ব্যাপারটাকে নিয়ে পলিটিসাইজ করতে গেলে কী হয়, পুরো প্রসেসটা হ্যাম্পার হয়। এই যে সিপিএম অনেক সময় যে দেখবেন, আমি বলতে চাইছিলাম না কিন্তু কথায় কথায় এলো, যে এই আরজিকর কেস হয়ে গেল এত বড়, আমরা প্রত্যেকে প্রথম দিন থেকে, এটা তো আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন, কিন্তু আপনি আরও 4টে লোক, আমরা সবাই তো একটা জায়গায় একমত যে আমরা দোষীর শাস্তি তো যে চাই, এই নিয়ে তো কারোর কোনো সমস্যা নেই, এই নিয়ে তো কারো কোনো বিতর্ক নেই। কিন্তু সেই শাস্তিটা কিন্তু যেরকমভাবে মুখ্যমন্ত্রী প্রথম দিন বললেন যে আমরা দোষীর ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে ক্যাপিটাল পানিশমেন্ট চাই, সব দিক থেকে আওয়াজটা উঠেছে, সমাজের সেই ধ্বনিটাকেই মুখ্যমন্ত্রী প্রতিধ্বনিত করেছেন। কিন্তু বিষয় হচ্ছে যে সেই জায়গাটা কিন্তু হলো না, এখনও অবধি হয়নি। আমি বলছি এখনও বিচারাধীন, আমার বলাটা ঠিক নয়। কিন্তু তার একমাত্র একটা বড় কারণ হচ্ছে বিষয়টা পলিটিসাইজ হয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেই মোহাম্মদ সেলিম সহ বাম অতি বাম শক্তি, তারা যেভাবে বিষয়টাকে একটা, আমি বলছি যে একটা বাইফার্কেট করে দিয়েছে, একটা ফেব্রিকেট করে দিয়েছে, একটা ট্যাম্পার করে দিয়েছে, করার চেষ্টা করেছে, তাতে আমার মনে হয়েছে কিছুটা তো সিবিআই মিসলিড হয়েইছে, এবং সিবিআইয়েরও অপদার্থতা আছে যে তারা পুরো ফাইলটা সেভাবে তৈরি করতে পারেনি। আপনি যদি দেখেন যে এর আগে কামদুনি কেসে, সেই কেসেও কিন্তু অনেক এমনভাবে, মানে ওই নন বেলেবেল সেকশন, বেলেবেল সেকশনের জটে পড়ে অপরাধীরা অনেক সময় দেখা যাচ্ছে বেল পেয়ে যাচ্ছে। তার জন্যই তো মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল এনেছেন, এবং মুখ্যমন্ত্রী অপরাজিতা বিলের মাধ্যমে চেষ্টা করছেন যে এই ফাঁকগুলোকে ভরাট করতে। ফলে সেইটা যাতে হয়,
এবং এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না হয় সেটা তো আমাদের আশা থাকবে। কিন্তু যদি হয়, এই মানবাধিকার কর্মীদের মতো নাকি কান্না কেটে লাভ নেই যে আশা থাকবে একদিন পৃথিবী ক্রমমুক্তি হবে, সুস্থ হবে। সে তো আমাদের প্রত্যেকেরই আশা, কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আমার মনে হয় যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে অপরাধীকে আমার কমব্যাট করা উচিত, অপরাধীকে অ্যাড্রেস করা উচিত। আচ্ছা, যেহেতু বামেদের কথা উঠলো, আমরা দেখলাম যে বামপন্থী বৃন্দা কারার তিনি যে সিপিএমের যে 27তম যে সম্মেলন হয়েছিল সেখানে একটি বই তিনি প্রকাশিত বা সমাজ মাধ্যমে সকলের সামনে আনেন। বইটির নাম হচ্ছে হিন্দুদের হিংসার মুখে নারী, এবং এই বইটি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির তরফ থেকে রুদ্রনীল ঘোষ। তিনি বলছেন যে কতটা নিচে নামলে সিপিএম হওয়া যায়, ডিএনএতে হিন্দু বিরোধিতা। আপনি বইটা নিয়ে কি বলবেন? প্রথম বলবো যে আমি বইটা পড়িনি, আমি বইটা দেখেছি ওই আমাদের একজন, আমার ফেসবুকে একজন আছে বন্ধু, তার ওয়ালে দেখেছি। দ্বিতীয় বলবো যে এই নিয়ে দলের বক্তব্য আমি জানি না, দলের মতো বলবে নিশ্চয়ই, সেটা তো আমি এই মুহূর্তে বলার জায়গাতেও নেই, আমার কাছে সেই ম্যাটেরিয়ালও নেই। ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, কারণ দলীয় পরিচয় সবটা তো আমি বলছি না, ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে আমি বইটা না পড়ে কোনো মন্তব্য করা উচিত না, কারণ কথাই আছে যে বইয়ের মলাট দেখে বই সম্পর্কে কিছু বলতে নেই। কিন্তু বইয়ের মলাট সম্বন্ধে যদি বলেন, বইয়ের নাম সম্বন্ধে যদি বলেন, আমি একমত নই এবং অত্যন্ত ননসেন্স একটা কাজ করেছে বৃন্দা কারাত। তার কারণ হচ্ছে যে হিন্দু শব্দ বা হিন্দু সংস্কৃতির যে একটা টার্ম, একটা কয়েনেজ, সেইটাকে এইভাবে আক্রমণ করা বা এইভাবে কালিমালিপ্ত করা বলছি না, আমি বলছি যে সেটাকে এরকমভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা, ইন্টেনশনালি ইউজ করা একটা লাইনের মধ্যে। এই যে হিংসার মুখে নারী বই একটা বইয়ের নাম হতে পারে, আমি যখনই বলছি হিন্দুদের হিংসার মুখে নারী, তার মানে কিন্তু হিংসার মুখে নারী, দিস ইজ নট মাই সাবজেক্ট, দিস ইজ দ্য অবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, অ্যান্ড দ্য সাবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স হচ্ছে, মেইন পার্ট, ফোকাল পার্ট অফ দ্য সেন্টেন্স হচ্ছে হিন্দু। ফলে আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা সম্প্রদায়, একটা সংস্কৃতি, বৃন্দা কারাত কি মনে করেন যে হিন্দু মানে অমিত শাহ, নরেন্দ্র মোদী? ধরা যাক বৃন্দা কারাত বিজেপি সম্বন্ধে বলতে চেয়েছেন, আমি বইটা পড়লে বুঝতে পারবো, বা বলতে চেয়েছেন ধরা যাক যে যারা হিন্দুত্বের নামে দাঙ্গা করে, অন্য ধর্মের ওপর আক্রমণ করে, এরকম উগ্র হিন্দুত্ববাদী মৌলবাদী সংগঠন যারা, বজরং দল বলুন বা ইত্যাদি ইত্যাদি, তো তাদেরকে বলতে পারতেন, সেই নামটা নিতে পারতেন। কিন্তু হিন্দু মানে তো একটা কমিউনিটি নেম, একটা কালচার নেম অফ এ কালচার, সেই সংস্কৃতিকে আক্রমণ করতে পারে সেরকম তো বৃন্দা কারাত সেই যোগ্যতা আমার মনে হয় না আছে, এক। এবং এই বিষয়ে আমি আরও দু একটা কথা বলতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে, এটা অত্যন্ত আশ্চর্যের হলেও সত্যি, আমি আপনাকে আমার মতামত বলছি, এখানে দলের বিষয় নয়, ব্যক্তিগত মতামত। এই একই নামের বই বৃন্দা কারাতের বাবার হিম্মত আছে অন্য কোনো ধর্মের নাম নিয়ে সেই বইটা পাবলিশ করার, বা সিপিএম কোনো নেতার। আমি কিন্তু এখানে অন্য ধর্ম বলতে যেটা অনেকে বুঝে থাকেন যে আমি শুধুমাত্র ইসলামকে মানে আইডেন্টিফাই বা ইন্ডিকেট করছি না, আমি বলছি যে আপনি খ্রিস্টান, আপনি যে কোনো ধর্ম, আপনি খ্রিস্টান ধর্ম নিয়ে করতে পারবেন, আপনি বলতে পারবেন যে শিখদের হিংসার মুখে নারী, বা শিখদের হিংসার মুখে রাষ্ট্রনেতা। আপনি দেখুন তো তার রিয়াকশান কী হয়। আপনি বৌদ্ধদের নিয়ে করতে পারবেন, জৈনদের নিয়ে করতে পারবেন, আদিবাসীদের নিয়ে করতে পারবেন। তার মানে বেছে বেছে একটা সফট টার্গেট ধরে নেওয়া হচ্ছে। এবং আরও যেটা মূর্খামি আমি বলছি, যে এইটা ধরে নেওয়া হচ্ছে বলেই কিন্তু বিজেপি বলার সুযোগ পাচ্ছে। আজকে যদি আমি এই কথাটা না বলি, আমার তো পলিটিক্যাল কোনো সমস্যা নেই, কিন্তু এই কথাটা আমি বলছি না, বা যেহেতু এই কথাটা আমি ইউজ করছি উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেটা বলে দেখি এ তো কিছু করবে না, কারণ হিন্দুদের তো রিয়াকশান হলে বলে দেবো যে বিজেপি, কেউ যদি রিয়াক্ট করে, সুপ্রিয় রিয়াক্ট করছে, বলবো যে বিজেপি মনোভাবাপন্ন। কিন্তু যদি এটা রিয়াকশানটা যদি কেউ না কেউ তো রিয়াকশান, ইতিহাসে আমাদের ইতিহাসে পড়ানো হয় যে ইতিহাসে কোনো ভ্যাকুয়াম থাকে না, কেউ না কেউ রিয়াকশান দেবে। ফলে আজকে যদি হিন্দুরা যদি সহিষ্ণু হিসেবে নিজেকে প্রমাণিত করে, প্রতিটা পরীক্ষায় সহিষ্ণু হিসেবে প্রমাণিত করে, তাহলে সেই ভ্যাকুয়ামটাই তো উগ্র হিন্দুত্ববাদী শক্তি দখল করবে, এবং সেটা করছেও। রিয়াকশান যা দিচ্ছে বিজেপি দিচ্ছে। আমার কথা হচ্ছে যে এই বামপন্থীদের ভুল অদূরদর্শী নীতি এবং ক্রমাগত, বিশেষ করে হিন্দু বিরোধী বললে একটা অনেক রকম বার্তা যেতে পারে, ভুল বুঝতে পারেন অনেকে, ক্রমাগত সংখ্যাগুরু বিরোধী বামপন্থীরা, আপনি অন্য মানে সংখ্যালঘুদের পক্ষে থাকা এক জিনিস, আর একটা সংস্কৃতিকে অপমান করা আরেক জিনিস। বামপন্থীরা কখনোই
ভারতবর্ষের মূল আত্মার সঙ্গে, মূল স্পিরিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি আপনাকে বলছি, এটা আমার ব্যক্তিগত মত, কেউ অ্যাগ্রি করতে পারে, ডিসঅ্যাগ্রি করতে পারে। সাম্যবাদের সঙ্গে ভারতবর্ষের যে স্পিরিট, ভারতবর্ষের যে কালচার, তার কোনো বিরোধ নেই, বেদান্তেই সাম্যের কথা আছে। কিন্তু বামপন্থীরা যে ইকোনমিক বেসের কথা বলে, যে অর্থনীতি সমাজের মূল ভিত্তি, সেই সংক্রান্ত আলোচনা, ডায়ালগ চলতে পারে। কিন্তু বামপন্থীদের যেই চাপিয়ে দেওয়া সংস্কৃতি, আরোপিত সংস্কৃতি, যে নেতাজি নয় অমুক, গান্ধীজি নয় তমুক, এই অমুক আর তমুকটা বলার বামপন্থীরা কারা? ভারত ছাড়ো আন্দোলনে এই কমিউনিস্ট পার্টির কী ভূমিকা ছিল? ইতিহাস আমরা ভুলে গেছি। রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি কারা বলেছিল? নেতাজিকে তোজোর কুকুর কাদের চিঠিতে পাওয়া গেছিল? বিবেকানন্দকে মার্কিন ক্যাপিটালিজমের থেকে প্রজেক্টেড মুখ, বিবেকানন্দকে আজকাল বামপন্থীরা কী চোখে দেখেন? হিন্দুত্ববাদের আইকন বলেন। দেখেছেন কোনো বিবেকানন্দ জয়ন্তী পালন করছে বামপন্থী কোথাও এসএফআই বা ডিওয়াইএফআই যুব দিবস পালন করছে? ফলে সার্বিকভাবে অনেক গণ্ডগোল আছে। সব বিষয়ে সবসময় আমরা বলি না, রিয়্যাক্ট করি না, বা রিয়্যাক্ট করলেই, এখন আমি ধরুন একটা কথা বললাম, সেটা কেউ বলতে পারে যে এটা কিছুটা বিজেপি ঘাসা। একটা বিজেপির লোক বা একটা সিপিএমের আমার কোনো তরুণ বন্ধু যদি বলে যে না কন্যাশ্রী ভালো, সে হয়তো তার পার্টিতে কানমূল্য খেতে পারে যে না তুমি মমতা ব্যানার্জির দিকে যাচ্ছ। এখন বাধ্যবাধকতার মধ্যে আমরা পার্ট অফ এ প্রফেশন, পার্ট অফ এ লাইফের মধ্যে থাকি। কিন্তু তার বাইরে যদি একাডেমিক্সের জায়গা থেকে জিজ্ঞেস করেন, নিজের বিশ্বাসের থেকে জিজ্ঞেস করেন, নিজের জায়গা থেকে জিজ্ঞেস করেন, নিজের ধর্মকে আস্থা, নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা করার অধিকার আমি মনে করি জন্মসিদ্ধ অধিকার। এটা যদি কেউ নাস্তিক হন, ওয়েল অ্যান্ড গুড। যদি কেউ আস্তিক হন, তার নিজের ধর্মে আস্থা অবশ্য পালনীয় কর্তব্য। এটা এটা গৌরবের, লজ্জার নয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে যে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা, নিজের ধর্মে বিশ্বাস, আস্থা, আর অন্যের ধর্মকে শ্রদ্ধা। নিজের ধর্মের প্রতি যদি শ্রদ্ধা থাকলে তাহলে অন্য ধর্মের প্রতি কি অশ্রদ্ধা আসে? সেটাই তো একটা গোলমেলে বিষয়। সেটা তো কোনো আসার কথাই নয়। আজকে বিবেকানন্দ তো সারা জীবন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গেছিলেন 93-এ শিকাগোতে। তো বিবেকানন্দ কি কখনো বলেছেন যে ইসলাম খারাপ, কি ক্রিশ্চিয়ানিটি খারাপ, কি বুদ্ধিজম খারাপ? তিনি যা আমি ধরো তোমার এখানে বলছি যে বাংলা হান্ট, ধরো তোমার এখানে বলছি, তো আমি বাংলা হান্টে ইন্টারভিউ দিচ্ছি, আমি বলবো যে বাংলা হান্ট প্রচুর মানুষ দেখেন, আপনারা যারা শুনছেন, ইত্যাদি ইত্যাদি। তার মানে এখানে তো বসে আমার বলার দরকার নেই যে ABCD EFG এই চারটে পোর্টাল জঘন্য বাজে। যদি জঘন্য বাজে হয় বা আরও ভালো হয়, আমার সেটাকে আক্রমণ করার, যদি না সে আমাকে আক্রমণ করে, আমি তাকে আক্রমণ করতে যাব কেন? অবশ্যই। ফলে অন্য ধর্মকে শ্রদ্ধা করার মধ্যে তো নিজের ধর্মের সম্মান আরও বাড়ে, সম্মান তো কমে না। এবং কিন্তু আমি বলছি এই পুরো যে এই আক্রমণ প্রতি আক্রমণ, আমি জাস্টিফাই করছি না, কোনো ধর্মের উগ্রতাই ঠিক নয়। বাংলাদেশে যা ঘটছে, ভারতে একসময় গুজরাটে যেসব হয়েছিল, বা রাম জন্মভূমি আন্দোলনের ক্ষেত্রেও যেটা হয়েছিল, আমিও ইতিহাসের ছাত্র হিসেবে একদমই সেটার একমত নই। কিন্তু তার মানে এই নয় যে আমরা কিছু কারণকে ভুলে যাব। আজকে ভারতবর্ষে তুমি যদি খেয়াল করে দেখবে যে এই হিন্দুত্ববাদী শক্তি যত, হিন্দুত্ববাদী শক্তি তো সব, হিন্দুত্ব আলাদা যদি ধরে নিই, তাও হিন্দু ধর্মের মানুষ তো ভারতবর্ষের চিরকালই প্রচুর মানুষ আছেন আস্থা বিশ্বাস নিয়ে। কিন্তু এই হিন্দুত্ব বলতে এখনকার অর্থে যা বোঝানো হয়, বা হিন্দুত্ববাদী শক্তি বলতে যা বোঝানো হয়, অর্থাৎ এই জনসংঘ, তারপর বিজেপি ইত্যাদি, RSS ইত্যাদি সংঘ, এদের যে শক্তি বাড়লো, বা এদের যে মূল শক্তি এরা অ্যাকুয়ার করতে শুরু করলো, বা রাজনৈতিকভাবে এরা যে শক্তিশালী প্রাসঙ্গিক হয়ে উঠলো, দেখবে এটা কিন্তু এর বীজ লুকিয়ে আছে দেশভাগের মধ্যে। কারণ দেশভাগের পর একটা বড় অংশের মানুষ, বিশেষ করে উত্তর মধ্য ভারতের মানুষ মনে করতে, পশ্চিম ভারতেরও কিছু মানুষ, তাদের মধ্যেই ফিলিং, যেটাকে আমরা বলি যে সে ফিল করতে শুরু করলে যে সে ডিপ্রাইভ, এই বঞ্চনার অভিমান, সেটাই কিন্তু বিভাজনের জন্ম দেয়। তখন থেকে সে মনে করলো আমি আগে যদি হিন্দু হই, তাহলে এখন আমি রুদ্রাক্ষ পরে হিন্দু, ত্রিশূল নিয়ে হিন্দু। কারণ লীগ তো আলাদা দেশ নিল। বা যারা দেখবে পূর্ববঙ্গ থেকে যারা হিন্দু শরণার্থী এসছে, তারা কিন্তু এখানে প্রথম দিকে বামফ্রন্টের প্রচুর সমর্থক কর্মী হিসেবে কাজ করেছে। হিন্দুত্ববাদী শক্তি তো তাদেরকে সেই ধর্মের জায়গাটায় দগদগে আঘাত করেও তাকে তো সঙ্গে আনতে পারেনি, বা বিজেপিতে বিজেপির মধ্যে অ্যাকুয়ার করতে পারেনি। তো কেন পারলো না? তার কারণ হচ্ছে সেই সময়ের মানুষের জীবন যন্ত্রণা, সেই সময়ের মানুষের বেঁচে থাকার লড়াই, সেই সময় মানুষের একটা ভিটে মাটি ওখান থেকে ছেড়ে আসা, তারপর এখানে নতুন করে সেট আপ। তাতে তার মনে হয়েছে যে অর্থনীতি, ইকোনমি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি।
তো সে স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়েছে সেই রাজনৈতিক দর্শনটার ওপর, যে তাকে খাবারের কথা বলেছে, কাজের কথা বলেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাহলে তারপরে একটা দশকে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের ক্ষেত্রে আপনি যদি ধরে নিই ওই আদবানির রথযাত্রার পরের থেকেই আন্দোলনের ওয়েভটা উঠলো কি বা কেন, বা ভোট ব্যাংকটা বাড়লো কেন? বাড়লো তার কারণ হচ্ছে দীর্ঘদিন এই সহজ সত্যটাকে অস্বীকার করা হয়েছে যে হিন্দুর হিংসার মুখে নারী বা হিন্দুর হিংসার মুখে শ্রমিক, এই বইটা চলতে পারে বাজারে, কিন্তু অন্য ধর্মের একটা এই কয়েনেজের বই, সেই নামটা যদি শুধু প্রকাশ্যে আসে যে এই বই নভেম্বরে আসছে, তাহলে দেখা যাবে যে পরিস্থিতি অন্যরকম চেহারা নেবে, অন্যরকম মাত্রা নেবে। এই সত্যিটাকে স্বীকার করতে হবে। যদি না করতে হয় তাহলে কোনোটাই করা যাবে না। আর যদি মকবুল ফিদা হোসেন যদি সরস্বতীকে নিয়ে আঁকতে পারেন, তাহলে অন্য ধর্ম মানে কিন্তু অনেকের মাথায় এটা গেঁথে আছে যে অন্য ধর্ম মানে হিন্দু হলে বলছে, হিন্দু ছেলে বলছে মানে মুসলিম, মুসলিম ছেলে বলছে মানে, তা নয়। ভারতবর্ষে অনেক ধর্ম, বিশ্বে আরও বেশি ধর্ম। আমি সব ধর্ম ইনক্লুড করে বলছি। ভারতবর্ষের শিডিউল যা ধর্ম আছে, আনশিডিউলডও যা আছে, যে আমাকে একটা সহজ সত্য প্রথমে স্বীকার করতে হবে যে আমি এটা হ্যাঁ কি না। যদি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে সবার জন্য হ্যাঁ, যদি প্রশ্নের উত্তর না হয় তাহলে সবার জন্য না। এই জায়গাটা যতদিন আমরা স্বীকার না করব, ততদিন এই বাংলাদেশে যে মৌলবাদী শক্তি লুকিয়েছিল শক্তিশালী হচ্ছে, দুর্বল হচ্ছে। ভারতবর্ষে, রোমে, আপনার কিছুটা ফ্রান্সে, জার্মানিতে এই শক্তি কিন্তু কখনোই নির্মূল হবে না। নির্মূল তখন সম্ভব যখন আমি সত্যিটা স্বীকার করবো। আর আমি যেখানে শুরু করেছিলাম শেষ করি, যে বামপন্থীদের অসুবিধা হচ্ছে এই সত্যিটা স্বীকার না করে ওরা সব কথা বলে। ওরা যে 10টা কথা বলছে তার মধ্যে যে 9টা খারাপ আমি বলছি না, হয়তো 8টা কথাই ভালো। আমি তো ওদের দর্শনের সঙ্গে পরিচিত এবং আমি জানি, আমি ব্যক্তিগতভাবে আমার চর্চা আছে এবং আমার অনেক বামপন্থী বন্ধু সেটা জানে। আমি প্রেসিডেন্সিতে বেশিরভাগ বন্ধুই আমার বামপন্থী বন্ধু, কিন্তু তাতে আমার দর্শন বদলায়নি, আমিও তাদের বলিনি তোমাদের দর্শন বদলাতে। কিন্তু বিষয় হচ্ছে যে বামপন্থীর অসুবিধা হচ্ছে যে এই 10টা কথা বললো, তার মধ্যে আমি ধরে নিচ্ছি 7টা ঠিক, 8টা ঠিক, কিন্তু প্রথম যে বেসের দুটো কথা, যে কথাকে মেনেও বাকি কথার মধ্যে যাবে, সেই দুটো কথাই তো ভুল। সেই কথা দুটোই তো তার ভারতবর্ষের সঙ্গে মানে ক্লিক করছে না। তাতে ওর পলিটিক্যাল ক্ষতিও হয়েছে, তাতে ওদের রাজনৈতিক দেখুন আজকে ভোট ব্যাংক কোথায় নেমে গেছে। হ্যাঁ, এবং আমি মনে করি যে আগের যারা নেতা ছিলেন, প্রমোদবাবু, জ্যোতিবাবু, অনিলবাবু, যারা পুরনো নেতা, আমার তো তাদের সঙ্গে দেখা করার বা কথার সৌভাগ্য হয়নি, কিন্তু তারা আমার মনে হয় যে এই জায়গাটা অনেক বেশি এলিজিবল লিডারশিপ ছিল, তাই ভোট ব্যাংকটা অন্তত কিছুটা অক্ষত ছিল। আজকাল এইসব করছে, কখনো নওশাদ সিদ্দিকী কোঠাচ্ছে, কখনো বলছে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত না। এই হচ্ছে বিষয়। আমি বাইরে একদম সেট করে দিলাম ব্যাপারটাকে। তো এক সময় তারাপীঠ মন্দিরে সুভাষ চক্রবর্তীর কাছে সেই নিয়ে হাঙ্গামা করেছে, এখন আবার বলছে যে না, পুজো কেউ করতেই পারে, আমি মানে পুজো করলে কোনো সমস্যা নেই, কিন্তু মানে যখন যেমন তখন সব। এই অপরচুনিস্ট পলিটিক্স বেশি দিন চলে না। এবং আমি যে বই নিয়ে আলোচনা তুমি প্রশ্ন করেছিলে, আমি বলছি যে এটা যা বললাম সবটা আমার ব্যক্তিগত মত। দল আমার মনে হয় নিয়ে কোনো রিয়াকশান দেবে, কারণ বই প্রকাশ কেউ করতেই পারেন, কিন্তু সেই বইটার মানানসই কিনা আমাদের সংস্কৃতির সঙ্গে বা মানুষের ভাবাবেগের সঙ্গে, সেটা আমার মনে হয়েছে যে একেবারেই মানানসই নয়। এবং বাকি আমি যা বললাম তাই আমার কথা, কিন্তু আমার ব্যক্তিগত কথা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।